কিন্তু বিএনপির আছে বোঝা যাচ্ছে। এটা 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর গণভবন থেকে কিছু সিডি পাইছিল। ওই সিডির মধ্যে দেখা গেছে এসব গোপন তথ্য, গোপন ফোন আলাপ। আমরা আসলে চুরির কথা ভুলে যাই, ডাকাতের দিকে দৌড়াই। পাশাপাশি দুই বাড়িতে মনে করেন এই বাড়িতে চুরি হয়েছে আর এই বাড়িতে ডাকাতি হয়েছে, পরের দিন দেখবেন সারা মহল্লায় ওই চুরির আলাপটা হবে না, ওই ডাকাতির আলাপটা হবে। আমরা ডাকাত নিয়ে আলাপ করতেছি, কিন্তু চোরও তো আছে, ছিল তো, নাহলে এই ফোন আলাপ কেন? আসসালামু আলাইকুম। গায়েশ্বর চন্দ্র রায়, রুহুল কবির রিজভী, এই দুজনের একটা ফোন আলাপ ফাঁস হয়েছে। অনেকে শুনছেন, এর মধ্যে প্রায় 6 মিনিটের। আমি কিছু চুম্বক অংশ দিয়ে দিব আপনাদেরকে। ওনারা কথা বলতেছিলেন আমানুল্লাহ আমানকে নিয়ে। তিনজনই কিন্তু বিএনপির কলিজা, কিন্তু দুজনের ফোন আলাপে যেটা বোঝা গেল। আচ্ছা, আগে ফোন আলাপটা শুনেন। এখানে তো আমানুল্লাহ আমান তো ঢাকা দিয়ে খুলেতে পারবো না। আগামীবার মাত্র 13টা মার্ডার করছে। 13টা মার্ডার হয়েছে ওর টাইমে? হ্যাঁ, আমান 13টা মার্ডার করছে এই 2001 সালের পরে। ও প্রত্যেকটা মার্ডারের সাথে জড়িত। আরে সর্বনাশ! এখন প্রত্যেকটা মার্ডারের এগেন্সে 10 লাখ 20 লাখ করে টাকা নিচ্ছে। আনোয়ার করে একটা ছেলেরে মারছে 25 লাখ টাকার বিনিময়ে। আচ্ছা, বাদশাকুড়া জিঞ্জিরের একটা লোককে মারছে, একই ঘটনা। ওর 13টা মার্ডার, একটা না। আরে সর্বনাশ! এইখানে কেরানীগঞ্জে 2টা সিএনজি পাম্প করছে। আমার হ্যাঁ, একটা মার্কেট করছে 2.5 বিঘা জমির উপর 246টা দোকান। আচ্ছা আচ্ছা, একটা দোকান অন্ধেও 50 লাখ টাকা দাম। আচ্ছা, নিবে 250 থেকে 300 কোটি টাকার এই মার্কেটটা। আরে বাপরে বাপ! যে সিদ্ধেশ্বরী, সরি সেগুন বাগিচা এন্টি করাপশনের উল্টা দিকে যে 14তলা বিল্ডিংটা, হ্যাঁ হ্যাঁ, পার ফ্লোরে 6টা করে ফ্ল্যাট, এই বিল্ডিংটা ওর। গুলশানের 4টা বাড়ি, যা উঠেছে পেপারে একবারে মিথ্যা উঠেনি আর কি। একটাও না। ক্ষমতা আর বিএনপিকে এরা হচ্ছে নিজের সম্পত্তি করেছে। ডিএসএস এর 2টা বাড়ি, গুলশানের 4টা, বনানীতে একটা, হাওয়া ভবনের পাশে। হাওয়া ভবন, আমরা হাওয়া ভবনের কথা ভুলে গেছিলাম। আসলে আমরা আওয়ামী লীগ সরকারের এই যে ডাকাতি, লুটপাট, এটা নিয়ে এত বেশি ডুবে আছি, অতীতের কথা আমাদের মনে নাই। এই ভিডিওটা অডিও ক্লিপটা আমাকে মনে করায় দিছে বিএনপির আমলটা। দেখেন, আমানুল্লাহ আমানের কত টাকা পয়সা এবং বাড়ি সম্পত্তির কোনো অভাব নাই, এবং রুহুল কবির রিজভী এমন ভাবে কথা বলতেছিলেন, তাই নাকি? ও আচ্ছা, আরে বাপরে সর্বনাশ! উনি কিছুই জানেন না, অথচ ওনার দলের লোক। ব্যাপারটা কিন্তু বুঝতে হবে মাথায়। আসলে উনি না জানার ভান করতেছেন। অতীতে কিন্তু এরকম ছিল। বর্তমানে হয়েছে কি জানেন? হাজার হাজার কোটি টাকা লুটপাট হওয়াতে ওই 200 কোটি 100 কোটি এইসব কথা আমরা ভুলে গেছি। কার বাড়ি ঘর 10টা 20টা এটাও ভুলে গেছি। কারণ আজকে দেখছি আমাদের ভূমিমন্ত্রী বোধহয় উনি, ওনার প্রায় 360টা বাড়ি বিদেশে। 360টা বাড়ি, ভাবা যায় একটা মানুষের কি হারে টাকা পয়সা লুটপাট হয়েছে। কিন্তু অতীতও হয়েছে, কিন্তু এরশাদের আমলও হয়েছে। সেটা তেমন ভাবে আর আমাদের মনে নাই, কারণ ওই আমলে ফেসবুক বা এইসব ফোন আলাপ রেকর্ড এখন আর নাই। কিন্তু বিএনপির আছে বোঝা যাচ্ছে। এটা 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর গণভবন থেকে কিছু সিডি পাইছিল। ওই সিডির মধ্যে দেখা গেছে এসব গোপন তথ্য, গোপন ফোন আলাপ। আর এগুলো নিয়েই না সারা দিন পড়ে থাকতো গত সরকার। হ্যাঁ, কে কি কথা বলতেছে, কার সাথে কে কি ষড়যন্ত্র করতেছে, দেশের মানুষের কি হবে, বাজারের অবস্থা কি, এইসব কোনো খবর রাখতো না। ওনারা এই খবরগুলাই রাখতো। অতীতের সরকারগুলোর দিকে তাকান আপনি। বঙ্গবন্ধু কি বলছিল? যে আমি পাইছি চাটার দল, চোরের গোষ্ঠী বলছে, কিন্তু তার তখনও চুরি হইতো। এরপরে যে সরকার আসছিল জিয়াউর রহমান, উনি শহীদ হওয়ার পর আপনারা দেখছেন বিটিভিতে একটা অনুষ্ঠানে উনার বাসায় উনার সুটকেসের মধ্যে ছিঁড়া গেঞ্জি পাওয়া গেছিল। উনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা পাওয়া যায় নাই।
যদি এরকম কোনো প্রমাণ থাকে জিয়াউর রহমানের আমলে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু সেই বিএনপি কই? এখন যে বিএনপির কথাগুলো শুনলাম আমরা গতবার যারা ক্ষমতায় ছিলেন, এই আলাপ শোনার পর মন মিজাজ ভাল লাগে বলেন? আমরা আসলে চুরির কথা ভুলে যাই, ডাকাতের দিকে দৌড়াই। পাশাপাশি দুই বাড়িতে মনে করেন এই বাড়িতে চুরি হয়েছে আর এই বাড়িতে ডাকাতি হয়েছে, পরের দিন দেখবেন সারা মহল্লায় ওই চুরির আলাপটা হবে না, ওই ডাকাতির আলাপটা হবে। আমরা ডাকাত নিয়ে আলাপ করতেছি, কিন্তু চোরও তো আছে, ছিল তো, নাহলে এই ফোন আলাপ কেন? তাহলে উপায় কি? আগামীতে যে সরকার আসবে, রাজনৈতিক সরকার, সে যে এমন কাণ্ড করবে না, এর কি গ্যারান্টি আছে বলেন? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। 360টা বাড়ি কইরা ফেলাইলো, সরকারের কানের মধ্যে দেওয়ার মতো কোনো গোয়েন্দা বিভাগ ছিল না? আপনি চিন্তা করেন, সরকার বদল হইতেই পারে, সরকার ভাইয়া গেছে মনে করেন, তাহলে বাইতুল মোকাররমের ইমাম সাহেব ভাগবেন কেন? মানে কোন পর্যন্ত নিয়ে ঠেকাইছে? একজন ইমাম সাহেব ভাগবেন কেন বলেন? কি কারণে ভাগবেন? উনি কি ক্রাইম করলেন? দেখেন, সরকার পতনের সঙ্গে সঙ্গে সাংবাদিক ভাগতেছে। ভাই, সাংবাদিকরা কেন ভাগবেন? ওনারাও ভাগতেছে, সবাই না, দুইজন ধরা পড়ছে, সেই দুজনের কথা বলতেছি। আমাদের একজন শিল্পী বাকের ভাই আসাদুজ্জামান নূর, উনি কেন অ্যারেস্ট হইলেন বলেন? 2014 সালে উনি যখন ওনার দেশের বাড়িতে যাচ্ছিল, তখন ওনার গাড়ির উপরে হামলা হয়েছিল। হামলার পরে 3-4 দিনের মধ্যেই কিছু খুন খারাপি হয়েছে, গোপন হত্যা যাকে বলে, সেটার সঙ্গে কি উনি জড়িত? জানি না কি কারণে ধরছে, না হলে ওনার মতো লোককে ধরবে কেন? বাইতুল মোকাররমের ইমাম সাহেব ভাগবে কেন? সাংবাদিক ভাগবে কেন? কারণ কি? পুলিশ ভাইরাও অনেকে ভাইগে গেছেন, কারণ ওই যে গত সরকার সবাইকে জড়ায় নিছিলেন যেন কেউ মুখ খুলতে না পারে, সবাই যেন চুপ থাকে। আর সবাই চুপ থাকার কারণে উনি যেমন ভাবে ইচ্ছা তেমন ভাবে দেশ চালাইছেন এবং লুইটা পইটা সব নিয়ে গেছেন। উনার তো কেউ ছিল না এখানে, উনার ছেলে বিয়ে করছে বিদেশি, উনার বোনের ছেলে মেয়েরা সবাই বিদেশি বিয়ে করছে, ওনারা বিদেশে সেটেল, ওনাদের তো চিন্তা নাই। তাহলে উপায় কি এখন? আগামীতে যে সরকার আসবে, মানে রাজনৈতিক সরকার, নির্বাচনের পর সে যে এরকম ডাকাতি করবে না, এর কি গ্যারান্টি? আগামী সরকার আইসা আবার যদি এরকম লুটপাট করে, সাংবাদিকদের মুখ বন্ধ করে দেয়, ইমাম সাহেবের মুখ বন্ধ করে দেয়, প্রশাসনের মুখ বন্ধ করে দেয়, আমরা যারা সাধারণ জনগণ তারা কোথায় যাবো? তাই বিনীত অনুরোধ বর্তমান সরকারের কাছে, আপনারা এমন একটা সিস্টেম বাইর করে দিয়ে যান যেন আমরা সোনার বাংলাকে সোনার বাংলা হিসাবে গড়ে তুলতে পারি। এমন একটা সিস্টেম বাইর করে দিয়ে যান যে সিস্টেমের ফাঁক দিয়া দিনের ভোট যেন রাত্রে করতে না পারে, সাংবাদিকের মুখের মধ্যে যেন টাকা ঢুকাইয়া মুখ বন্ধ না রাখতে পারে, পুলিশ প্রশাসনকে যেন হাত করতে না পারে, পুরা দেশটাকে যেন মগের মুল্লুক না বানাইতে পারে, এমন একটা সিস্টেম কইরা তারপরে নির্বাচন দেন। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।